আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায়টির নাম হচ্ছে ৪ অধ্যায় কি আছে আমাদের কাজ, ক্ষমতা ও শক্তি। আমরা এখান থেকে বেসিক থেকে শুরু করে যা যা যাবতীয় কোশ্চেন আসে পরীক্ষায় সবকিছু আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। তো আমরা শুরু করতেছি কাজ থেকে। কি থেকে? কাজ। আচ্ছা, আমরা ধরেন মনে করেন যে আমি একটা এক্সাম্পল দিই, দারোয়ান। দারোয়ান কি করে? গেট পাহারা দেয় নাকি? এখন দারোয়ান যদি বসে বসে ওখানে ডিউটি করে, সে কি আসলে কাজ করলো? তাকে স্যালারি দেওয়া হয় মাসে ১০-১৫ হাজার টাকা, কিন্তু সে কিন্তু কোনো কাজ করেনি। কিসের ভাষায়? ফিজিক্সের ভাষায়। তোমরা মনে করেন যে বসে বসে ক্লাস করতেছেন, এদিক সেদিক নড়ানড়ি না করেন, তাহলে তোমার কোনো কাজ হলো না। কেন হলো না? কারণ তোমার স্মরণ ঘটলো না। বুঝা গেছে? কাজ হতে হলে কি হওয়া লাগবে? কোনো একটা বস্তুর স্মরণ ঘটা লাগবে। ধরো এই বস্তুটা এখানে আছে, এই বস্তুটার উপর যদি তুমি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করো, তাহলে বস্তুটা কি স্থির থাকবে না? তাহলে বস্তুটা যদি স্থির থাকে, বাহ্যিক কোনো বল আমি প্রয়োগ করি নাই, তার মানে এফ এর মান কত বলেন তো? 0 নিউটন। তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বল কত হয়? 0 নিউটন। তাহলে স্মরণ কত হবে? স্মরণ কত? 0 মিটার। তাহলে এই ক্ষেত্রে কাজ কত হবে বলেন দেখি? 0, কোনো কাজ ঘটে নাই একটা। এখন তুমি, এটা একটা বস্তু, এই বস্তুর উপর তুমি 10 নিউটন বল প্রয়োগ করলেন। কয় নিউটন? 10 নিউটন বল প্রয়োগ করলেন, কিন্তু বস্তুটার কোনো বিন্দু পরিমাণও স্মরণ ঘটাতে পারলেন না। স্মরণ ঘটাতে পারলাম না। ধরো না আমার এটা একটা দেয়াল, দেয়ালে আমি 10 নিউটন বল, আমরা সবাই মিলেও যদি দেয়ালটার মধ্যে ধাক্কা মারি, তাহলে দেয়ালটার কি স্মরণ ঘটাতে পারবা? আমি কিন্তু বল প্রয়োগ করছি, কিন্তু দেয়ালটার কোনো স্মরণ ঘটে নাই। তার মানে কি কাজ হয়েছে? কাজ হলো। তাহলে কাজ হওয়ার জন্য কি কি কন্ডিশন থাকা লাগবে? স্মরণও ঘটা লাগবে এবং কি বল প্রয়োগ করতে হবে। এতটুকু বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে একটা আমরা নরমাল সংজ্ঞা লিখি, বল ও স্মরণের ডট গুণফল। কি গুণফল? আচ্ছা, তোমাদের সিলেবাসে যে সংজ্ঞাটা আছে সেটা হলো এরকম, বল ও, সবাই লেখো, বল ও স্মরণের গুণফলকে গুণফলকে কাজ বলে। কাজ বলে। বল ও স্মরণের গুণফলকে কাজ বলে। সবাই লেখো। তাহলে এখানে দেখো, বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ। স্মরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? এস। তাদের মাঝে কি করছো? গুণন। তাহলে এফ আর এস, একে প্রকাশ করব কি দ্বারা? ডাব্লিউ দ্বারা। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ওঠাও। আচ্ছা, এটা হলো নবম দশম শ্রেণীর বল এবং স্মরণের গুণফলকে কাজ বলে এই সংজ্ঞা। তো এই সূত্রটা কিভাবে আসলো, কোথায় থেকে আসলো, এই জিনিসটা এখন আমরা একটু শেখার চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে দেখো, এই বল একটা কি রাশি বলো দেখি? ভেক্টর রাশি। স্মরণ একটা কি রাশি? ভেক্টর রাশি। এই দুইটা ভেক্টর রাশির মাঝে ডট গুণফল। কি গুণফল? ডট গুণফলকে আমরা কি বলবো? কাজ বলবো। তাহলে আর একটা কাজের স্পেসিফিক ভাবে সংজ্ঞা আমরা দিতে পারি যে বল ও কি স্মরণের কি গুণফল বলেন তো? ডট গুণফলকে কি গুণফলকে? ডট গুণফলকে কি বলে? কাজ বলে। বুঝছেন? কাজ বলে। এখন এই ডট গুণফল জিনিসটা কি, এটা আমরা একটু শেখার চেষ্টা করব। এটা ফিজিক্সের ডট গুণফলকে বলা হয় স্কেলার গুণন। কি গুণন? স্কেলার গুণন। আমি যদি এখন লিখি ভেক্টর রাশির গুণন কয়টি বলেন তো? দুইটি। ভেক্টর রাশির গুণন। ভেক্টর রাশির গুণন। তাহলে ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দ্বারা গুণন করা হবে। ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা, মানে ভেক্টর রাশি দ্বারা গুণন করব দুই উপায়ে। কয় উপায়ে? দুই উপায়ে। একটা হলো ভেক্টর গুণন। কি গুণন? ভেক্টর গুণন। আচ্ছা, ভেক্টর গুণন। আর একটা কি গুণন? স্কেলার গুণন। এই স্কেলার গুণন, অথবা এটাকে নাম আমরা বলবো ডট গুণন। কি গুণন? ডট গুণন। ডট মানে কি? একটা ফোঁটা। ডট মানে একটা ফোঁটা। আর হলো এই ভেক্টর গুণন, বা এটাকে আরেকটা নাম, এই ক্রস দেই না আমরা এইভাবে, তাহলে এই গুণনটার নাম আরেকটা হবে ক্রস গুণন। কি গুণন? ক্রস গুণন। তো আরেকটা জিনিস এখান থেকে মেমোরাইজ করবা, যে স্কেলার গুণন বা ডট গুণন, এই গুণফলটা কি ফল? গুণফলটা কি রাশি? স্কেলার। বা গুণফলটা আমরা বলবো স্কেলার মান, স্কেলার। আর এখানে যে গুণফলটা হবে, সেই গুণফলটা কি হবে বলো দেখি? ভেক্টর। কি বুঝছো না বোঝো নাই? তার মানে আমরা এখন সুন্দরভাবে বুঝলাম,
তোমরা এখন যদি সংজ্ঞা দাও এই সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট বেশি, বুঝছো? বল ও সরণের কি গুণফল? ডট গুণফলকে কি বলে? কাজ বলে। আর ডট গুণফল একটা কি? স্কেলার, সেই জন্য কাজ একটা কি রাশি? স্কেলার রাশি। ক্লিয়ার? একটু সুন্দর করে ওঠাও এটা। এখন আমরা ডট গুণফল এই জিনিসটা একটু ক্লিয়ার করব, ঠিক আছে? দেখেন আমাদের হচ্ছে এটা হলো একটা বস্তু, এটা একটা বস্তু। এই বস্তুর উপর আমরা কি করলাম? এইভাবে একটা বল প্রয়োগ করলাম। কি বল? এফ প্রয়োগ করলাম। বলের প্রয়োগ বিন্দুর দিক এটা না? এটা হলো আমার বলের প্রয়োগ বিন্দুর দিক। এই বলের প্রয়োগ বিন্দুর দিকের সাথে, এটা হলো বলের প্রয়োগ বিন্দুর দিক, এই দিকের সাথে যদি আমাদের এস পরিমাণ সরণ ঘটে, কি পরিমাণ? তাহলে এটা আমার বল একটা ভেক্টর রাশি, এস একটা ভেক্টর রাশি। তাহলে এই অংশটাকে কি বলে সেটা আমরা শিখব। আর এই বলের প্রয়োগ বিন্দুর দিকের সাথে একটা আমাদের কোণ আছে, কোণটা হলো আমাদের কি? থিটা। তাহলে ডট গুণফল কাকে বলে? ডট গুণফল হচ্ছে বল এবং সরণ, বল এবং সরণ এদের ডট গুণফল। এই ডট গুণফলকে তো আমরা কি বললাম? কাজ বললাম নাকি? এই কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লু। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখি, দেখো। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ডট এস ভেক্টর ইজ ইকুয়াল। তাহলে ডট গুণফলের থিওরিটা কি, কনসেপ্টটা কি? যে ভেক্টর রাশিদ্বয়ের ডট গুণফল হবে রাশিদ্বয়ের মানের গুণফল। কিসের গুণফল? তাহলে ভেক্টরের মান কত? এফ। এস এর মান কত? এ সরণে ভেক্টর রাশির মান কত? এস। আর মধ্যবর্তী কোণ কত? থিটা। তার কি হবে? কস থিটা। বুঝছো কি? তাহলে কি আমাদের ভেক্টর রাশি কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটাকে কি বলা হয় জানো? এই জিনিসটা দেখো, এই উপরে কি সরণ আছে না? তাহলে সরণের সাথে এস এর সাথে cos থিটা গুণফল আছে। কি আছে? তার মানে এই যে এরকম যদি হয়, কার সাথে আছে? এস এর সাথে। তখন আমি এসটা কি আমাদের সরণ, এসটা কি সরণ, সুন্দর করে লিখবো সরণের উপাংশ। ঠিক আছে? কি লিখবো? সরণের উপাংশ। এবার যদি বলেন যে এফটা হলো এস এফ cos থিটা, আমরা কিভাবে লিখতে পারি না বলেন তো? লিখতে পারবো কিনা? মানে এস এফ cos থিটা এই দুটো তো গুণন, কি এই দুটা গুণন, তার সাথে কি cos থিটার সাথে এবার কি আছে বলেন তো? বল আছে না? তাহলে এই এটাকে কার উপাংশ বলবো বলো দেখি? বলের উপাংশ। কার উপাংশ? বলের উপাংশ। এই কনসেপ্টটা কি বুঝছেন? বলের উপাংশ ম্যাথমেটিক্যাল টার্মে তো বুঝছেন নাকি? আর থিওরিটিক্যাল গ্রাফের মধ্যে দেখেন এটা কি আমাদের সরণ, তাহলে সরণ বলের দিকে সরণ করছে এটা না? তাহলে সরণের সাথে কি ছিল আমাদের? এস cos থিটা। দেখেন কি লিখছি? এস cos থিটা। এটা কিসের উপাংশ? সরণের উপাংশ। এটা কি আমাদের সরণ। আর এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর হচ্ছে সরণের উপাংশ। এই কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা বলেন? তার মানে তোমাদের বইয়ে দেখবা গাইডগুলোতে একটা সংজ্ঞা দেওয়া আছে এইভাবে, বল ও সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। যদি গাইডগুলো ঘাটো তাহলে দেখবে এই সংজ্ঞাটা দেওয়া আছে, ওই জন্য ক্লিয়ার করতে চাচ্ছি। তাহলে এফ হলো আমাদের কাজ, আর এখানে হলো কি? এফ এস cos থিটা। তাহলে এটা হলো আমাদের কি বলো দেখি? বল। এটা আমাদের বল। আর এস cos থিটা আমাদের কি? সরণের উপাংশ। তাহলে আমরা কি বলতে পারি যে বল ও সরণের উপাংশের গুণফলকে কি বলে? কাজ বলে, সরণের উপাংশ। এই টপিক কি তোমাদের একদম ক্লিয়ার হইলো? আচ্ছা, তার মানে এটাকে আমরা কি বলবো বলো? কাজ বলবো। তাহলে কাজ বেসিক্যালি কি হলো? বল ও সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ক্লিয়ার? ভেজাল আছে? ভেজাল আছে? এই কাজটাকে দেখো আমরা এভাবেও লিখতে পারি, এই তো কাজ। আমরা কি এটাকে দেখো তো, সরণটা আগে লিখছি, তার মানে কি লিখতে পারবো যে সরণ গুণন এটা কিসের উপাংশ? বলের উপাংশ। তাহলে সরণ গুণন বলের উপাংশ, সরণ গুণন বলের উপাংশ। তার মানে এখন দেখেন তো সংজ্ঞায়িত করতে পারবেন না? সরণ ও বলের উপাংশের গুণফলকে কাজ বলে, বল ও সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ঠিক আছে? ওকে, সুন্দরভাবে উঠাও। কাজকে আমরা বেসিক্যালি কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। কয় ভাগে? একটা আমাদের ধনাত্মক কাজ। কি কাজ? ধনাত্মক কাজ। বুঝছো? আর একটা কাজ হবে কি কাজ? ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ।
কাজ হলো আমাদের কয় ধরনের? দুই ধরনের, একটা ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ। আচ্ছা, ধনাত্মক কাজটা কি সেটা আগে বোঝো। এটা আমাদের একটা দেয়াল, এর মধ্যে কি করলা, এখানে একটা বস্তু আছে, তুমি এখানে একটা বল প্রয়োগ করলে কত নিউটন? 100 নিউটন একটা বল প্রয়োগ করলা। বল যেদিকে প্রয়োগ করছো দেয়াল ফুটে করে সরণ ঘটছে সেই দিকে, তাহলে এসটা ঘটলো সেই দিকে। তার মানে এটাকে বাংলা ভাষা আমরা কি বলবো? বলের দিকে সরণ বা বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। তার মানে আমরা বলতে পারি কোনো একটা বস্তুর ধনাত্মক কাজের যদি সংজ্ঞা দেই তাহলে এটা লিখলাম বলের দিকে কি অতিক্রান্ত, কি বললাম? অতিক্রান্ত কি বলো দেখি? সরণ বা অতিক্রান্ত দূরত্ব। এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? এখন বলের দিকে অতিক্রান্ত গেল, দেখো আমার হাতে কি দুটো মার্কার, এখন এই মার্কারটার উপর আমি এই মার্কার দ্বারা কি ফোর্স দিলাম, তাহলে আমি যেদিকে ফোর্স দিচ্ছি মার্কারটা ঠিক সেই দিকে যাচ্ছে, রাইট? তার মানে কি বল যেদিকে প্রয়োগ করতেছি সরণটা সেই দিকে ঘটতেছে। দেখেন তো দুইটা মার্কারের হেড কি একই দিকে না? হেড একই দিকে না? তাদের দুইটা যদি এরকম সমান্তরাল রাশি হয় তাহলে কি তাদের মধ্যবর্তী কোনো কোণ থাকে? তাহলে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? কত ডিগ্রি? তার মানে এখান থেকে ধনাত্মক কাজ, বলের দিকে অতিক্রান্ত সরণ, সবগুলো কিন্তু একই কনসেপ্ট। তাহলে বলের দিকে অতিক্রান্ত সরণ বা ধনাত্মক কাজ হলে মধ্যবর্তী কোণ থিটার মান কত ডিগ্রি? এবার যদি উল্টা করে কোশ্চেন করি, থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে বলের দিকে অতিক্রান্ত সরণ হবে এবং কি ধনাত্মক কাজ হবে। বুঝছো না বোঝো নাই? কঠিন লাগতেছে? আচ্ছা, তাহলে ধনাত্মক কাজের সূত্রটা কি এটাও পরীক্ষাতে আসতে পারে। তাহলে দেখো এফ সমান কি? এফ এস কস কি থিটা। তার মানে কি এফ এস কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান কত? তাহলে কস 0 ডিগ্রির মান 1। তাহলে এফ এস, দেখছো তোমাদের বই এই সংজ্ঞাটা করা আছে, কি বুঝছো? তাহলে এটা কিসের সংজ্ঞা? ধনাত্মক কাজের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? ধনাত্মক কাজের সংজ্ঞা বা ধনাত্মক কাজের সূত্র। যেখানে যেখানে এফ দ্বারা বোঝায় কি কাজ, আর সরি ডাব্লিউ দ্বারা কাজ, আর এফ দ্বারা বোঝায় বল, আর এস দ্বারা বোঝায় সরণ বা দূরত্ব। ক্লিয়ার? এবার আসেন, এবার মনে করো যে তুমি একটা বল কিনছো, টেপ টেনিস বল, মানে কি দেয়ালে এই যে মারতেছো আর খেলতেছো, দেয়ালে একটা বল মারলা, দেয়ালে আঘাত পেয়ে ফিরে আসলো, ঘটনা ঘটে না এমন? আচ্ছা, রিয়াকশন যেটাকে বলে, ঠিক আছে? তো এখানে একটা বল, এই বলটাকে তুমি এখানে একটা বল প্রয়োগ করে দেয়ালে আঘাত মারলে, কি করলো? বলটা কিন্তু আবার চলে আসলো। বা আমরা যদি বলি যে দেখো যেভাবে গেছে, যত অ্যাঙ্গেলে গেছে তত অ্যাঙ্গেলে ফিরে আসছে। অথবা এইরকম একটা বল এইদিকে গেল, তুমি কি করলা, মানে বলটা একটা বল আমি কি করলাম কোন একটা দেয়ালে, এটা একটা দেয়াল, এইভাবে আঘাত এনে আবার দেয়ালের অপোজিটে বলটা ফিরে আসে, কারণ এই দেয়ালটা ছেদ করে ও পাশে যেতে পারবে না। তাহলে কি হলো বলেন দেখি? তাহলে এখানে ঋণাত্মক কাজ হলো। কেন? কারণ দেখেন আমি বল প্রয়োগ করতেছি কোন দিকে? এই দিকে, মানে বলটা এ থেকে বি এর দিকে আমার বল প্রয়োগ মানে বল প্রয়োগ হচ্ছে, আর সরণ ঘটতেছে কোন দিকে? তার বিপরীত দিকে না? এটা আমাদের আদি, এটা আমাদের আদি, দুইটা আদি অ্যাডজাস্ট করি দাও তো কি পাও? দুইটা আদি বিন্দু কি করে দিবেন? অ্যাডজাস্ট, একটা একদিকে আর একটা কি বিপরীত দিকে না? তখন মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি পাচ্ছ? 180 ডিগ্রি। কত ডিগ্রি? তাহলে এখন থিটার মান কত হবে বলো দেখি? থিটার মান কত হচ্ছে? 180 ডিগ্রি। তার মানে কনসেপ্টটা কি? যদি দেয়ালে আমি আঘাত হানি তাহলে যত মানে যে অ্যাঙ্গেলে আমি আঘাত হানছি ঠিক যেভাবে গেল ওটা কি হুবহুব অপোজিটে কিন্তু ফিরে আসতেছে, তখন মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি হলে ডাব্লু সমান বলো এফ এস কস কত ডিগ্রি? 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রি মান cos 180 ডিগ্রি মান কত? -1। ক্যালকুলেটর চাপ দাও, cos 180 ডিগ্রি মান কত আসবে? -1। তাহলে এফ এস ইনটু কি -1। তাহলে এফ এস -1 বলতে কি বোঝায়? মাইনাস এফ এস। তাহলে ডাব্লু সমান কি? মাইনাস এফ এস। এটা কি কাজ? এটা কি কাজ? এটা কি কাজ? আরো ভুলে যাবেন, বুঝছেন? সুন্দর করে উঠাও। আমরা একটা কাজ করব, এটা আমাদের একটা দেয়াল, আমি এখানে বল প্রয়োগ করলাম,
দেয়ালের সাথে এইভাবে উপরের দিকে সরণ করছে। দেখছো মেকানিজমটা? তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে বলো দেখি? কিন্তু অ্যাকচুয়াল 90 ডিগ্রি এটা না। দেখেন এই রাশিটা যদি ভেক্টরের থিওরি একটু বোঝো, তাহলে এই রাশিটা সামনের দিকে যেতেই থাকবে, রাইট? তাহলে এক পর্যায়ে এই যে আদি বিন্দুটা আছে না, এই জায়গাতে আসবে কিনা বলেন তো? আসবে, মানে এই এ বিন্দুটা একবার এই জায়গাতে আসবে। যখন আসলো তখন মিশিয়ে দিলাম, তাহলে এই অ্যারো চিহ্নটা কিন্তু এই দিকে চলে গেছে, বুঝছেন? তাহলে দেখেন তো দুইটা আদি বিন্দুকে একখানে মিলিত হয়েছে না? তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি হলো, ঠিক আছে? সেই জন্য বললাম যে এদের মাঝে কি পরিমাণে কাজ সংগঠিত হয়েছে? কোনো কাজই হয় নাই। কেন জানেন? কারণ দেখো এফ এস কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এটাকে আমরা একটা নাম দিতে পারি শূন্য কাজ। কি কাজ? শূন্য কাজ, ঠিক আছে ভদ্রলোক? শূন্য কাজ কখন কখন হয়, টপিকটা এখন ক্লিয়ার হবে। তাহলে কোন একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো, তাহলে বলের প্রয়োগ বিন্দুর দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে যখন মানে সরণ ঘটবে, তাহলে 90 ডিগ্রি কোণ করে কি ঘটলো? সরণ ঘটলো। তাহলে এফ এস কস 90 ডিগ্রি মান কত বলেন তো? 0। তাহলে একে গুণন করো 0 দিয়ে, তার মানে কি 0 জুল। তাহলে W ইজ ইকুয়াল টু কত জুল? 0 জুল। দেখো কনসেপ্ট ক্লিয়ার? আর তোমাদের নরমাল কিছু কনসেপ্ট জানি রাখো। এফ ইজ ইকুয়াল টু এফ এস, তুমি বল প্রয়োগে করো নাই, তার মানে কত? বল প্রয়োগ করো নাই মানে 0 জুল, সরি 0 নিউটন। তুমি কোনো বল প্রয়োগে করো নাই, তাহলে সেই ক্ষেত্রে তাহলে কত হবে? কাজ আমাদের 0 হবে কিনা বলেন তো? তাহলে এফ 0 ইন্টু এস ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এটা আমাদের শূন্য কাজ। তাহলে শূন্য কাজ কি হলো? বল মানে আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বলের প্রয়োগ বিন্দু দিকের সাথে যদি 90 ডিগ্রি কোণ করে সরণ ঘটে, তখন কিন্তু কাজটা আমাদের শূন্য। আর একটা কি, বল প্রয়োগে করি নাই, তার মানে তখনও কাজ শূন্য। তুমি বল প্রয়োগ করছো, ধরো এফ এর মান কত? 1000 নিউটন, ঠিক আছে? কিন্তু সরণে ঘটে নাই, তাহলে 0 মিটার। তাহলে ডাব্লিউ সমান কত? এফ এস না? তাহলে এফ এর মান হচ্ছে 1000, ঠিক আছে, গুণন 0, তাহলে সমান কত? 0 জুল। তাহলে এই তিনটা কনসেপ্ট কি একদম পানি হয়ে গেছে? ক্লিয়ার? আরো কোনো ঝামেলা আছে? ওকে, সুন্দর করে এখন উঠাও। এবার দেখেন একটু মনোযোগ। এবার আমরা কাজের একক গুলো বের করব। যদি খর মধ্যে প্রশ্ন আসে তোমাদের যে কি কাজের একক ও কি মাত্রা, কাজের একক ও মাত্রার টপিকটা এখন আমরা দেখব। আচ্ছা দেখো, ডাব্লিউ সমান কি? এফ এস। এটা কি কোন সূত্র? ধনাত্মক কাজের সূত্র, ঠিক আছে? যেখানে থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। আর বল প্রয়োগ করলে বলের দিকে সরণ ঘটে, বুঝছি সবাই? আচ্ছা এবার দেখেন এফ সমান কত? এম এ না? তাহলে এফ সমান জানি এম এ ইন্টু কি এস। তাহলে এম, এম তে কি বোঝায়? বস্তুর ভর। এতে বোঝায় ত্বরণ। এ কে ভেঙে লিখতে পারবো তো, এ সমান কি? বেগ ভাগ হলো টি, মানে ভি ভাগ টি ইন্টু কি? ইন্টু কিন্তু এস। এবার খেয়াল করো, এম ইন্টু ভি কে ভেঙে লিখতে পারবো না? ভি সমান কত? এস ভাগ টি। বুঝছো না বোঝো নাই? দেখো তো ভিটাকে আলাদা করলাম, আরেকটা জিনিস দেখো, ভি ভাগ টি কে, ভি কে আলাদা করে গুণন দিয়ে 1 ভাগ টি লেখা যায় কিনা বলেন? কারণ এই ভিটা কার সাথে গুণন? 1 এর সাথে গুণন। সেজন্য ভি কে আলাদা করে 1 ভাগ টি লিখলাম, আর গুণন কত? এস। এবার বলেন ভি সমান কত আমাদের? ভি সমান এস ভাগ টি। তাহলে এম ইন্টু ভি সমান এস ভাগ টি গুণন 1 ভাগ টি গুণন এস। এবার ক্লিয়ার? তার মানে কি এই এফ, এমটা কি? বস্তুর ভর, তাহলে লিখলাম বাংলায় ভর, গুণন এসটা কি? সরণ। তাহলে কি সরণ, তার উপর কি আছে? স্কয়ার, কারণ সরণ আর এই সরণ গুণন স্কয়ার। আর ডিভাইডেড ভাগ কি আছে নিচে? সময় আর সময় গুণ করলে কি হবে বলো? সময় স্কয়ার। আচ্ছা এখান থেকে যা যা লিখছি সবগুলো যখন মাত্রা নির্ণয় করতে বলবে, কি নির্ণয়, তাহলে সবগুলো একটু বাংলায় লিখে দিবেন, সুন্দর হয়। যেমন হচ্ছে কি এটা বল গুণন সরণ, বলকে কি লিখলাম? এম এ, এম তে বোঝায় বস্তুর ভর, এতে বোঝায় ত্বরণ, তাহলে লিখবে ভর গুণন ত্বরণ গুণন সরণ। আবার ত্বরণকে ভেঙে লিখবে বেগ ভাগ সময়, আবার বেগকে ভেঙে লিখবে সরণ ভাগ সময়। বুঝছো না বোঝো না? আচ্ছা এবার দেখেন সবগুলো যদি আমরা বসাই, ভরের আমরা যদি একক বের করি, কি বার করি? একক। তাহলে একক ব্যবহার করলে আমরা একক, সবগুলো রাশির আমরা একক ব্যবহার করব। আর যখন এটার মাত্রা নির্ণয় করব তখন সবগুলো রাশির আমরা মাত্রা ব্যবহার করব।
আচ্ছা এককের জন্য কি হবে দেখেন দেখি, ভরের একক কি মিটার, কেজি, ভরের একক কেজি, স্মরণের একক মিটার, তার উপর স্কয়ার, ডিভাইডেড বাই সময়ের একক সেকেন্ড, সেকেন্ড তার উপর স্কয়ার। তার মানে এই স্কয়ারটা যখন উপরে যাবে তখন কি ইনভার্স হবে না? তার মানে কি কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। এটা কিসের একক? কাজের একক। এখন একটা আমি যদি বলি 3 স্টার মার্ক, বুঝছেন, মানে কাজের একক, কাজের একক সমান সমস্ত শক্তির একক, সমস্ত কি শক্তির একক, এটা কিন্তু সমান শক্তির একক, মানে যত রকমের শক্তি আছে সবগুলো শক্তির একক যা, কাজের এককও কিন্তু তা। এবার যদি তোমাকে বলি যান্ত্রিক শক্তির একক কি, তুমি বলবা কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। তোমাকে যদি বলি বিভব শক্তির একক কি, তুমি বলবা কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। বুঝছো না বোঝো নাই? তার মানে কাজের একক এবং সমস্ত শক্তির একক কি তোমার। এটা কি আমাদের ফ্যান চলতেছে না উপরে, তাহলে কি বায়ু শক্তি না? তাহলে বায়ু শক্তির একক কি, বলবা কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। বুঝছো না বোঝো নাই? এমসিকিউ ভুল করা যাবে না, এটা হলো একটা কথা। এখন দেখেন তাহলে আমরা কাজের, এবার যদি মাত্রা ব্যবহার করি, কি মাত্রা, তাহলে কি কার কার মাত্রা দরকার? এখানে দেখো তো সবগুলো আমাদের মৌলিক রাশি না? ভর একটা মৌলিক রাশি, স্মরণ একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। এই তিনটা মৌলিক রাশির আমরা মাত্রা জানি কি জানি না? জানি। তাহলে সেই মাত্রাগুলো এই রাশিটার মধ্যে বসাইলে যা পাবো সেটা আমাদের কিসের মাত্রা? কাজের মাত্রা। বুঝছো না বোঝো না? তাহলে দেখো মাত্রাটা কি, এখানে কেজি আছে না, কেজির মাত্রা কি এম, আর এখানে কি মিটার স্কয়ার আছে না, তাহলে এল তার উপর কি স্কয়ার, আর এটা কি সময়, সময়ের মাত্রা টি ইনভার্স 2। এটা হলো আমাদের মাত্রা, এটা আমাদের মাত্রা। এবার আমি আরেকটা জিনিস দেখাবো, মাত্রার সমীকরণ। কিসের সমীকরণ? মাত্রার সমীকরণ। এগুলো যদি গ্যাপ থাকে এমসিকিউ পরীক্ষা জীবনও ভালো হবে না। বেসিকে শিখতে হবে, বেসিক ভালো জানলে এমসিকিউ তুমি টপ করতে পারবা। আর এমসিকিউ ভালো মানে পরীক্ষা ভালো, বুঝতে পারছেন? ফিজিক্সে এমসিকিউ ভালো মানে কি পরীক্ষা ভালো। ফিজিক্সে যদি এমসিকিউ ভালো করতে না পারো তাহলে পরীক্ষা ভালো হবে না। আমার কথা কি বুঝাতে পারছি? আর বেসিক যদি স্ট্রংলি শিখতে পারো সিকিউ তুমি অটোমেটিক পাবা, তখন সিকিউ করতেও ভালো লাগবে, বুঝতে পারছেন? সেজন্য বেসিক শিখতে হবে। তো মাত্রার সমীকরণ, মাত্রার সমীকরণ কি হবে বলো দেখি? থার্ড ব্র্যাকেট, এই যে আমরা লিখলাম থার্ড ব্র্যাকেট দিয়ে এম এল স্কয়ার টি ইনভার্স 2, এটা হলো কিসের সমীকরণ? মাত্রার সমীকরণ। সুন্দরভাবে সবগুলো উঠাও। এই কাজ থেকে আজকে মানে আমার শিক্ষার্থীদেরকে কোশ্চেন করব। মুজাহিদ, তাহলে তুমি বলবে যে এই কাজ কাকে বলে? কাজ কাকে বলে? বল ও স্মরণের ডট গুণফলকে কাজ করে। ডট গুণফল একটা কি রাশি? স্কেলার রাশি। কাজ একটা কি রাশি? স্কেলার রাশি। ক্লিয়ার। কাজ কখন শূন্য কাজ কখন হয়? যখন থিটার মান কত ডিগ্রি হলে শূন্য কাজ হয়? থিটার মান 0 ডিগ্রি হয়। আর কাজ শূন্য কখন হয়, বা কার কার মান শূন্য হলে শূন্য কাজ হতে পারে? বল আর স্মরণের মান। বল এবং স্মরণের মান কত? শূন্য। শূন্য হলে শূন্য কাজ হতে পারে। ঠিক আছে, বসো। দাঁড়াও, ক্লাসে কে ছিল? দাঁড়াও, তুমি দাঁড়াও। আচ্ছা বলবা, তুমি বলো দেখি যে কাজের মাত্রাটা বলো দেখি। কাজের মাত্রা m l স্কয়ার t ইনভার্স মাইনাস 2, m l স্কয়ার t ইনভার্স মাইনাস 2। মাত্রার সমীকরণ এইটাই। মাঝখানে কি হবে? থার্ড ব্র্যাকেট। আর আমি কাজের একক কি? কেজি মিটার স্কয়ার s ইনভার্স মাইনাস। আর আরো একটা একক আছে আন্তর্জাতিক এসআই পদ্ধতিতে একটা একক আছে, সেটা কি? মাইনাস এর কত নিতে হয় সেটা কি? হ্যাঁ, এসআই পদ্ধতিতে একটা একক আছে কাজ, জুল। W Fs। তার মানে কি এখান থেকে দেখো বলের একক কত? নিউটন। স্মরণের একক কি? মিটার। একটা একক নিউটন মিটার, বুঝছেন? একটা একক নিউটন। কাজের একক দেখো তিনটা, পরীক্ষার মধ্যে রোমান সংখ্যা আকারে থাকবে। কাজের একক তিনটা। কয়টা? তিনটা। কাজের একক কয়টা? তিনটা। একটা হচ্ছে জুল, এটা তো এসআই একক। কি একক? SI একক। আর একটা একক হচ্ছে নিউটন মিটার। কি মিটার? নিউটন মিটার। আর একটা একক আছে, সেটা হলো আমরা কি বলছিলাম? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। এই কাজের একক হচ্ছে তিনটা।
একটু লিখে নেন, নোট করেন। কাজের একক তিনটি, কাজের একক তিনটি। একটা হচ্ছে জুল, সেটা হচ্ছে এসআই পদ্ধতিতে কাজের একক জুল। আর একটা হচ্ছে আমাদের নিউটন মিটার, আর একটা কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। একটু দ্রুত লিখবেন, হ্যাঁ। আচ্ছা বসো। তাহলে আমরা এখন কাজ থেকে, কাজের টপিক তো মোটামুটি আমরা ক্লিয়ার করলাম। এবং প্রশ্ন হবে কাজ থেকে খর মধ্যে কি কি টাইপের প্রশ্ন হতে পারে। তারপর আমরা দেখব কাজ থেকে গড় মধ্যে বা ভর মধ্যে কি কি টাইপের প্রশ্ন হতে পারে। আমরা একটা টপিক ওই টপিক করি, মানে বেসিক থেকে শুরু করে সবকিছু। এবার দেখেন খর মধ্যে কি কি প্রশ্ন হতে পারে কাজ থেকে। কাজ থেকে খর মধ্যে প্রশ্ন হতে পারে যে এরকম 25 জুল, 25 জুল কাজ বলতে কি বোঝায়? একটু লেখো দ্রুত। 25 জুল কাজ বলতে কি বোঝায়? এটা হলো খর মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে 25 জুল কাজ বলতে কি বোঝায়। দেখেন আমরা এক নাম্বার একটা পয়েন্ট, এটা বেসিকটা ক্লিয়ার করেন। এটা কত? 25 জুল না? 25 জুল কাজ বলতে কি বোঝায় লেখা হয়েছে? আচ্ছা একটু বেসিকটা ক্লিয়ার করেন। আমরা জানি W সমান কত? 25 জুল, এটাই তো। আর এই ফলাফলটা কার বলেন দেখি? F আর S না? তাহলে F S এর গুণফল সর্বদা কত জুল ছাড়? 25 জুল। তার বল এবং ত্বরণের গুণফল সর্বদা কত জুল? 25। তার মানেটা কি? বলের মান তুমি ইচ্ছামতো নাও, ত্বরণের মান ইচ্ছামতো নাও, যেন এই দুটোর গুণফল সর্বদা কত হয়? 25। কঠিন লাগলো বুঝতে? না। এখন যদি কেউ একজন বলের মান ধরো 5 ধরলো, বলের মান কত? 5, এবং ত্বরণের মান ধরলো কত? 5। কারণ সর্বদা এই দুটোর গুণফল কত হওয়া লাগবে? 25। আবার কেউ একজন ধরলো বলের মানে 25, ত্বরণ করছে 1, 25 গুণন 1 সমান কত? 25। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এই বলটা প্রয়োগ করি তো কোনো একটা বস্তুর উপর, কোনো একটি বস্তুর উপর। এবার যদি আমরা বলি যে কোনো একটি, এই প্রথমটা যদি লিখি, কোনো একটি বস্তুর উপর কয় নিউটন? 5 নিউটন বল প্রয়োগ করব, ত্বরণ করতে কত? 5। তাহলে 5 আর 5 এর গুণফল কত? 25। এটা লিখব যে কোনো একটি, সবাই লেখো, কোনো একটি বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ, 5 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি কত? 5 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি 5 মিটার সরণ ঘটে, 5 মিটার সরণ ঘটে, তাহলে বল ও সরণের গুণফলকে 25 জুল কাজ বলে। কত জুল? 25 জুল কাজ বলে। এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে ফর্মুলাতে আমরা তো দুটো পয়েন্ট লিখলে আমাদের এনাফ নাকি? না আরো লিখতে হবে? তাহলে মিনিমাম আমরা 3টা লিখে দেব। কয়টা? তাহলে আপনি 2 চাঙ্কা হবে পেয়ে যাবেন, বুঝছেন? তাহলে দেখেন সেম লিখবেন, একটা উঠে নাও, সেম জিনিস লিখবেন, খালি এই দুটো মান একটু চেঞ্জ করে দিবেন, বুঝছেন? তার মানে 2 নম্বরে লিখবেন যে 25 নিউটন বল, কত নিউটন বল প্রয়োগ করবেন? 25 নিউটন। যদি সরণ ঘটে কত মিটার? 1 মিটার, তখন তাহলে কি বলবা? 25 জুল কাজ। কি বলছেন? তাহলে একটা লাইন ওঠা, বাকিটা দেখে দেখে লিখবেন। 5 এর জায়গা 25 আর সরণ হচ্ছে কত? 5 মিটার, 5 এর জায়গা লিখবে 1, বুঝছেন না? বুঝুন না? আর 3 নাম্বার পয়েন্ট লিখবেন, তাহলে কত লিখবেন? এবার দাও 1 গুণন কত হবে? 25। তাহলে আমি 1 নিউটন বল প্রয়োগ করব। কত নিউটন? 1 নিউটন। তাহলে সরণ ঘটা লাগবে কত? 25 মিটার। 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি 25 মিটার সরণ ঘটে, তাহলে কাজ হবে কত? 25 জুল। বুঝছেন না? বুঝেন নাই? তার মানে সেম লাইন থাকবে, একটা লাইন মাথায় একটু নেবেন, এখান থেকে কপি পেস্ট, কপি করবেন, পেস্ট করবেন, বুঝছেন? কপি করবেন, পেস্ট করবেন, শুধু চেঞ্জ করবেন কোন জায়গায়? 5 এর জায়গায় বসাবেন 25 আর এই 5 এর জায়গায় বসাবেন কত? 1।
আবার এদের ক্ষেত্রে 5 এর জায়গায় 1 নিউটন আর 5 মিটারের জায়গায় 25 মিটার। এই কথা কি বুঝছেন? তাহলে খ কিন্তু এই কাজ থেকে আর খ এর বাইরে আর কোনো কোশ্চেন আসতে পারে না। দুইটা কোশ্চেন খর মধ্যে আসতে পারে, একটা হলো অমুক জুল 25 জুল 30 জুল। এবার যদি তোমাকে আমি কোশ্চেন করি যে 50 জুল কাজ বলতে কি বোঝায়, লিখতে পারবেন না? হ্যাঁ পারবো। কি করবেন? 50 জুল। তাহলে আমি কি করব? 50 জুল কাজ। তাহলে কি করবেন বলেন তো? তাহলে একটা বস্তুর উপর কত মানে 50 কে তুমি দুইটা সংখ্যার গুণফল আকারে ভেঙে লিখবা, এটাই তো কাহিনী। তাহলে এখন তুমি দেখতে পারো যে 10 গুণন 5 এটা একটা হতে পারে, 50 গুণন 1 হতে পারে, 1 গুণন কত 50 হতে পারে, আবার 2 গুণন 25 হতে পারে। দেখছো কতগুলো লেখা যায়? তার মানে এটাকে আরো কত ভাঙ 5 গুণন আমরা 50, 5 গুণন 10, 5 গুণন 10 হতে পারে। তাহলে 5 নিউটন বল প্রয়োগ করার পরে যদি 10 মিটার সরণ ঘটে তাহলে কৃত কাজ কত হবে? 50 জুল। দেখছো আমরা কি একটা লিখতে পারবো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লেখা যাবে। লেখা যাবে না? তার মানে এখান থেকে তুমি তোমার মন করার মতো কটা লিখবে? তিনটা লিখবেন, তিনটা লাইন লিখবেন। তাহলে তুমি কত পাবে? 2 পাবে। কি বুঝছেন না বোঝেন নাই? তাহলে একটা এইচডব্লিউ নেন যে 500 জুল কাজ বলতে কি বোঝায়? এইচডব্লিউ ভাষা থেকে লিখবা। 500 জুল কাজ বলতে কি বোঝায়? লিখি নাও যে এখানে 25 এর জায়গা পেতে পারি কাজ। ভাষায় একটু লিখবা যে 500 জুল কাজ বলতে কি বোঝায়? দুটো লিখে নিয়ে আসবো। তিনটা লিখবা, তিনটা লিখবা। তিনটা লিখলে 25 কনফার্ম। দুটো লিখলেও হয়, তিনটা লিখে দিবা তুমি। ভালো মার্ক পাওয়ার জন্য একটু বেশি করেই লেখা উচিত। আচ্ছা এবার আমরা শিখবো খ। খ শেষ, এবার শিখবো কি গ। খ কাজ থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা কি? সেটা কিন্তু আমি দেখাচ্ছি। খ কাজ থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো কি কাজের মাত্রা নির্ণয় করো। কাজের মাত্রা নির্ণয় করতে পারবে না? আমরা তো গত ক্লাসে মানে এটা শিখেছি আর কি। এবার গড় মধ্যে কি রকম কোশ্চেন হতে পারে দেখেন, চিত্র বোঝো আগে। গড় মধ্যে যে কোশ্চেনগুলো হতে পারে, এটা একটা চিত্র মানে এটা একটা বস্তু। এর মধ্যে তুমি কি করবে যে হচ্ছে এখানে 100 নিউটন বল প্রয়োগ করবে। কত নিউটন? 100। তাহলে প্রশ্নটা থাকবে, বলা থাকবে এরকম, কোন একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির সরণ ঘটে। সরণ ঘটলে মনে করো যে 5 মিটার। কত মিটার? 5 মিটার। তাহলে এখানে এখন প্রশ্ন থাকবে যে কৃত কাজ কত। প্রশ্ন কি থাকবে বলেন? কৃত কাজ কত। এটা কি করতে পারবেন না? তাহলে এখানে সাইড রুট দিবেন, কি বলেন? সাইড রুট দিবেন যে এখানে কি করবেন, এখানে বল কত বলেন তো? বল F এর মান কত দেওয়া আছে? 100 নিউটন লিখতে পারবেন। আবার সরণ কত মিটার? সরণ বা অতিক্রান্ত দূরত্ব। তাহলে সরণ AC কত মিটার? 5 মিটার। তাহলে সাইজে কি কৃত কাজ W what? বুঝছেন না বোঝেন নাই? তার মানে দেখেন তো কাজের ডেফিনিশন তো আমরা জানি। আর এটা বলো দেখি কি কাজ, ধনাত্মক নাকি ঋণাত্মক? বলো কি কাজ, ধনাত্মক নাকি ঋণাত্মক? কেন? কারণ বল যেদিকে সরণ সেদিকে, সেই জন্য কাজটাকে বলা হবে কি কাজ? ধনাত্মক কাজ। আর ধনাত্মক কাজের মধ্যে থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এবার লিখবো কি আমরা জানি। আমরা জানি এখানে W সমান কি হবে বলেন? Fs। কারণ এখানে থিটার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। আচ্ছা তাহলে F এর মান কত বলেন তো? 100। আর S এর মান কত? 5। তার মানে কত হবে? 500 জুল। এটা হলো কৃত কাজ। এতটুকু লিখলে কত মার্ক পাবেন পরীক্ষায়? 4 এর মধ্যে আসলে 4, আর হলো কি গড় মধ্যে যদি আসে তখন কি 3। এই বুঝছেন না বোঝেন নাই? কঠিন কিছু? আচ্ছা এবার একটু চেঞ্জ করে দেব, একটু দ্রুত ম্যাথটা উঠে নেন। তাই চিত্র দিয়ে দিছি, উঠে নাও।
হয়েছে সবার? সবার উড়ানো হয়েছে? আচ্ছা, এবার দেখেন এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিসের মান যদি দেওয়া থাকে আরেকটা জিনিস পাওয়া যাবে না? আচ্ছা, পাওয়া যাবে। সেই সাথে দেখেন একটু অঙ্ক ধীরে ডিফিকাল্টের দিকে যাবো। W is equal to Fs, এটা জানেন, ঠিক আছে। এখন কাজের ক্ষেত্রে দেখেন চিন্তা ভাবনাগুলো একটু এইরকম করে। আমার এটা একটা বস্তু, এটা এর মধ্যে আমি বল প্রয়োগ না করে, বল আসে কোথায় থেকে, বলের সূত্রটা কি বলেন দেখি? F সমান কত? ma না? এখান থেকেও কিন্তু সরাসরি বলের মানটা না দিয়ে বস্তুর ভর দেওয়া থাকবে এবং বস্তুটার কতটুকু ত্বরণ ঘটে সেটা দেওয়া থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? কি বস্তুর ভর দেওয়া থাকবে এবং বস্তু কতটুকু ত্বরণ ঘটে সেটা দেওয়া থাকবে। যদি দেওয়া থাকে আর সরণ কতটুকু সেটাও দেওয়া থাকবে। f এর জায়গায় কি বসাবো? mas, w is equal to mas, বুঝছো না বোঝো নাই? এখান থেকে আমরা একটা ম্যাথ দেখি আর কি। ধরো এটা একটা বস্তু, এই বস্তুটার ভর m এর মান দিলাম 3 কেজি। কয় কেজি? 3 কেজি। এবং এই বস্তুটা কোন এক দিকে যাচ্ছে, ধরলাম মনে করো যে এই বস্তুটার কত ত্বরণে, এর মান দিয়ে দিলাম হচ্ছে কি 5 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণে বস্তুটা অতিক্রান্ত পথ দিলাম হচ্ছে 100 মিটার। 100 মিটার মানে কি 100 মিটার পথ সে 5 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণে চলছে। কথা কি বোঝা গেছে? তাহলে 5 কে 3 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু, কি বললাম? 3 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু, একটি বস্তু 5 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণে 100 মিটার পথ অতিক্রম করেছে। তাহলে বস্তুটির কৃত কাজ কত? কোশ্চেন কি কঠিন লাগতেছে? তাহলে আমি আবার বলতেছি 3 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু 5 মিটার সেকেন্ড ইনভার্স ত্বরণে কত মিটার? 100 মিটার পথ অতিক্রম করে। তাহলে বস্তুটির কৃত কাজ কত? তাহলে এখানে কৃত কাজ কত হবে বলো দেখি। দেখো সবগুলো মান, m এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, সরণ দেওয়া আছে। তাহলে এখন কি করব? তাহলে এখানে কৃত কাজ কি হবে বলো? তাহলে w is equal to mas, w is equal to কি হবে? mas, m এর মান কত কেজি? 3 কেজি। আর এর মান কত বলেন তো? 5। আর s এর মান কত? 100। তাহলে 3 5 কত? 15 গুণ কত? 100। তাহলে কত হবে বলো তো? 1500 জুল। কঠিন লাগলো ম্যাথটি? তাহলে বল এবং সরণ না দিয়ে বস্তুর ভর এবং ত্বরণ দেওয়া থাকলে আমরা এইভাবে ম্যাথটি সলভ করব। পাবো কি পাবো না বলেন? পাবো। কঠিন লাগতেছে? না, খুবই কঠিন। ঠিক আছে, তাহলে সুন্দর করে একটু দ্রুত করব, একটু দ্রুত করব। আচ্ছা, এবার আরেকটা ম্যাথ দেই। এটা তো তোমরা কি করলে? এটা একটা তল, আমার তল বরাবর গেছে নাকি? সেই ক্ষেত্রে তুমি কৃত কাজ নির্ণয় করলে। কিন্তু এবার তোমাকে আমি উপরে ছাদে নিয়ে যাও, তোমাকে আমি ফেলে দেবো, কিন্তু তোমার বাড়ি ফেলবো, ঠিক আছে? আচ্ছা, খালি ফেলে দেবো, দেখি যে আর এখানে মোটা সোটা মানুষ কে, তার ঘরটা তো বলেন তো। আচ্ছা, ধরলাম এটা হলো আমাদের কি একটা বস্তু, এটা আমাদের একটা কি বস্তু। এই বস্তুটা বসো, জায়গা দাও, এদিকে সরো। তাহলে দেখো এই বস্তুটা আমি উপর থেকে ছেড়ে দেবো। এভাবে তুমি তৈরি করে আসলে তোমার ভর বল কত কেজি? ভাবছিলেন? দাঁড়াও, তোমার ভর বলো, ভর। তোমার ওজন শুনতে জানি, তোমার ভর, তোমার ওজন শুনতে জানি। ওটাই ভর, ওটাই ওজন। তাহলে ফিজিক্সে তো বলা হয় W is equal to mg, এটাকে তো আমরা ওজন বলি। আর এটা তো m টা হচ্ছে আমাদের কি বস্তুর ভর। তাহলে ভর আর ওজন কেমনে এক হলো বাবা? এটা না, W হচ্ছে ভর আর মানে m হচ্ছে ভর, W হচ্ছে ওজন। তাহলে ভরকে 9.8 এ গুণ করে যা পাবে সেটা আমাদের ওজন। এখন তোমার ভর কত?
তাহলে তুমি যেটা বেসিক্যালি মাপো এটা কিন্তু তুমি ওজন মাপতেছো। এই ওজনকে 9.8 দিয়ে ভাগ দাও। যদি ভর বের করতে চাও তাহলে ভর সমান কি হবে W ভাগ G, এটা না? এই বুঝতে পারছেন? তাহলে ভর সমান কি W ভাগ G। তাহলে তুমি যেটা ওজন মাপতেছো সেই ওজনকে 9.8 দিয়ে ভাগ দিয়ে যা পাবা সেটা তোমার ভর। ক্লিয়ার? এটা বোঝা গেছে? বসো। আচ্ছা ধরে নিলাম এই বস্তুকে আমরা কি করব, দিলাম 300 কেজি দিলাম, এত কেজি এত ভর নেই। আচ্ছা দিলাম 60 কেজি, 60 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু। আমাদের এটা ভূমি আর এটা হলো আমাদের কি সেই ডিজিটাল ছাদ, বুঝছেন? ছাদের উপরে বস্তুটা আছে। এবার কি করব, এই পৃষ্ঠ থেকে ছাদের এই জায়গা থেকে ভূমির এইটুকু ডিসটেন্স এইচ এর মান দিয়ে দিলাম আমি 30 মিটার। কত মিটার? 30 মিটার। এবার তোমাকে আমি বললাম কৃত গাছ নির্ণয় করো তো। তোমাকে আমি কি বললাম? কৃত গাছ। কি গাছ? কৃত গাছ। তাহলে কৃত গাছ তুমি কিন্তু সূত্র জানো MAS, এটা জানো না? এবার একটু চেঞ্জ। কি চেঞ্জ? একটু চেঞ্জ। চেঞ্জটা কি? S এর জায়গায় তোমার হয়ে যাবে H আর এর জায়গায় তোমার হয়ে যাবে G। কেন? বিকজ বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে। তাহলে এখানে যে ত্বরণটা আগে যে আমরা ত্বরণটা বের করেছিলাম দিয়েছিলাম সেটা আনুভূমিক তল বরাবর। এবার উপর থেকে নিচের দিকে যখন পড়ে তখন এর বায়ুর বাধা আছে, তাকে অতিক্রম করে অভিকর্ষ ত্বরণে বস্তুটা নিচের দিকে নামতেছে। রাইট? আচ্ছা অভিকর্ষ ত্বরণ। আর হলো এটা হলো এই উচ্চতা, এটা আমাদের কি উচ্চতা। আচ্ছা তার মানে কি S আর H দুটোই কিন্তু আমাদের সেম। তো প্রতীকগুলোকে যখন এই উপর থেকে নিচে হিসাব করতেন হাইটের ফার্স্ট লেটার হলো S মানে H, হাইটের ফার্স্ট লেটার কি H, ওই জন্য এখানে H দ্বারা প্রকাশ করা হয় আর কোনো কিছু না। আচ্ছা দেখেন তাহলে M এর মান কত বলেন তো? 60 কেজি। এর মানটা কত? A বলতে কি এখন G, তাহলে G এর মান 9.8 আর H এর মান কত? 30 মিটার। এটা একটু গুণ করে যা হবে কত জুল। তাহলে অঙ্কের প্যাটার্ন কয়টা শিখলাম বলেন? তিনটা। উপর থেকে নিচে কৃত গাছ পাবো, ভূমি বরাবর ত্বরণ দেওয়া দিলে কৃত গাছ পাবো, আর বল এবং সরণ দেওয়া দিলে কৃত গাছ পাবো। ঠিক আছে? আমরা খুব অল্প সময় তিনটা ম্যাথ করলাম। বোঝানো হয়েছে? একটু দ্রুত উঠাও। আপনি এই জায়গায় G থাকতে পারেন না, MGS। ওই S টাই তো H, মানে S ও থাকে H ও থাকে। ওই তো লিখে দিলাম S equal H। এতটুকু বুঝতে পারার সমস্যা হলো কিনা বলেন? এবার দেখেন একটা উল্টে কোশ্চেন। কাজে দেওয়া থাকবে তোমাকে আমি সরলনাই করতে দেব বা ত্বরণ, মানে অঙ্কটা দেখেন এই জায়গা বোঝেন একটু। W is equal to কি MAS অথবা W is equal to MGH, একটু বোঝেন ভালোভাবে। W is equal to MAS অথবা W is equal to MGH। এখন অঙ্কটার মধ্যে দেখো তো এই জায়গার মধ্যে কার কার মান দেওয়া যায়, তোমরা অঙ্ক নিজেরা বানাবে। তাহলে অঙ্কটার মান কি, আমি যদি m এর মান ফাইন্ড আউট করতে চাই, বের করতে চাই, তাহলে আমি প্রশ্নের মধ্যে দিয়ে দেব কাজ আর দিয়ে দেব কি উচ্চতা। কি বুঝতে পারছেন? যেমন একটা চিত্র দেখো আবার, এই বস্তুটার ভর কত? m is equal to what? m is equal to what? কিন্তু বস্তুটা নিচে নামতে কৃত কাজ দিলাম হচ্ছে 140 জুল। কত জুল? 140 জুল। আর এখানে উচ্চতা দিয়ে দিলাম হচ্ছে h এর মান 40 মিটার। কি বুঝতে পারছেন? মানে আমার মনে হয় আয়নার মতো জিনিসটা বোঝা যাচ্ছে খুবই সুন্দরভাবে। তাহলে m এর মান কত? তাহলে দেখো তো w is equal to mch। তাহলে m এর মানটা আমি চাচ্ছি, w এর মান আমি দিয়ে দিয়েছি, আর হলো h এর মানটা দেওয়া আছে। তাহলে একদম সিম্পল ক্যালকুলেশন না? তাহলে আমরা কি লিখব বলেন তো? আমরা জানি w is equal to mgh, এটা কিন্তু আমরা জানি। তো মান বের করব কার? m এর। তাহলে যার মান বের করব তাকে সমান চিহ্নর কোন পাশে? এই পাশে রাখো। ঠিক আছে? এখন m g h is equal to w না? বলেন তো m is equal to w ভাগ g h কিনা বলেন? m is equal to w ভাগ g h, বোঝা যাচ্ছে? তাহলে w এর মানটা কি এখানে দেওয়া আছে? 140 জুল দেওয়া আছে। তাহলে w এর মান 140
আর জি এর মান 9.8 আর এইচ এর মান কত মিটার বলো তো? এইচ এর মান 40 মিটার, তাহলে এখানে 40 বসানো। তাহলে দিলে আমরা যা পাচ্ছি সেটা আমাদের কি বলেন তো? সেটা আমাদের কিন্তু ভর। দাঁড়া, এতটুকু বুঝতে কারো সমস্যা হলো? তাহলে উপরে শুধু লিখবা কি বলেন? উপরে শুধু লিখবা আমরা জানি। কি লিখবা? আমরা জানি। এতটুকু সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা বলেন তো? সবাই বুঝছেন? কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নাই? তুমি বুঝছো? মানে একদম বেসিক ক্লাসে ছিলেন, আমাদের রেকর্ড আছে ক্লাসে, আজকে আপলোড করা হবে, রেকর্ডটা দেখে নিবে। তো দেখো, তাহলে এতটুকু আমরা কিন্তু বুঝলাম। এবার আমরা একটা মেকানিজম দেখ অঙ্ক কি রকম কঠিন করানো যায় সেই জিনিসটা একটু মাথায় রাখো, বিষয় দিলাম। অঙ্ক একটু কি রকম কঠিন করা যায় একটু দেখেন। আমরা সূত্র কি জানি? W সমান MAS, এটা একটা সূত্র জানি, ঠিক কি না? একটু দেখেন, W সমান এর জায়গাতে আমি কি V ভাগ T লিখতে পারি না? এ ত্বরণ, দেখো তোমরা সূত্র পড়ে যাচ্ছ, A ইকুয়াল V মাইনাস U ভাগ V পড়ে যাচ্ছ না? যখন স্থির অবস্থায় আদিবেগ 0, তাহলে A ইকুয়াল V মাইনাস 0 ভাগ T, তাহলে A ইকুয়াল V ভাগ T। বোঝা গেছে? তাহলে তুমি এর জায়গায় কি V ভাগ T বসাতে পারো? পারি। তার মানে কি ইনটু কত S? তো এখন দেখো তো যে এখান থেকে V ভাগ T M, এখানে V কে রাখলাম, S ভাগ T আলাদা করলাম, T তে S এর নিচে দিলাম, T তে কার নিচে দিলাম? S এর নিচে। তার মানে কি M ইনটু V। S ভাগ T মানে কি বলেন তো? V is equal to S ভাগ T কিনা? S ভাগ T মানে তো V। তাহলে এখানে কি আমি V বসাতে পারি? পারি, বলেন? বুঝছো না বোঝো না? তার মানে V কে আলাদা করলাম। আরেকটা জিনিস দেখো, V ভাগ T, V ইনটু 1 ভাগ T, তার মানে কি V টা কার সাথে গুণন? 1 এর সাথে গুণন। সেইজন্য V কে যদি আলাদা করি 1 ভাগ T, আর ইনটু সাইডে কি আছে? S। তার মানে কি হয়? V ইনটু S ভাগ T, আর S ভাগ T মানে হচ্ছে কি V। S ভাগ T কার মান? V এর মান। তার মানে দেখো M is mv স্কয়ার, W is equal to mv স্কয়ার। কোন দিনও এই সূত্র দেখে যান এই পরীক্ষা, কিন্তু দিল কি নিচের কোনটি সঠিক। তাহলে একটা আসলো W is equal to mv স্কয়ার, পরীক্ষা কি আসতে পারে কি পারে না? পারে না। তুমি শুধুমাত্র সূত্র পড়ে গেলে W is equal to fs, আর মনে দুনিয়ার কিছু নাই। বুঝতে পারছেন? W is equal to fs, আর দুনিয়ার মধ্যে কিছু নাই। তাহলে এই সূত্র যদি পড়ে যান আর এমসিকিউ যদি এটা আসে, তুমি তোমার কাছে মনে হবে এই এমসিকিউটা ভুল। বুঝতে পারছেন? এমসিকিউ স্ট্রংলি করার জন্য আমাদের বেসিক জানতেই হবে। তার মানে দেখেন নিচের কোনটি সঠিক? এই দেখেন এমসিকিউ এই কাজ থেকে নিচের কোনটি সঠিক যদি এমসিকিউ হয়, W is equal to fs, এটা সঠিক। W is equal to MAS, এটা সঠিক। W is equal to MGH, এটা সঠিক। W is equal to MV স্কয়ার, এটাও সঠিক। তাহলে জিনিসগুলো যদি না বুঝেন এমসিকিউ এর অ্যানসার করতে পারবেন না। বুঝতে পারছেন? তার মানে সুন্দর করে একটু উঠে নেন, প্রশ্ন হলো নিচের কোনটি সঠিক। নিচের কোনটি সঠিক? ও আরো আছে কি? দেখো আরো একটা দেই, W is equal to minus fs, এটাও তো সঠিক, ঋণাত্মক কাজ, ঠিক আছে? আরেকটা যদি দেই দেখেন তো এটা সঠিক কিনা? W is equal to 0 জুল, এটা সঠিক কিনা? এটাও তো সঠিক। কেন? কারণ এটা ধনাত্মক কাজ। যদি বলে শূন্য কাজ, যদি প্রশ্ন করা শূন্য কাজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, তাহলে 0 জুল এটা সঠিক। বুঝছেন না বলেন নাই? একটু সুন্দর করে এটা উঠে নেন। আর এখান থেকে এবার আমরা mv স্কয়ার দিয়ে একটা ম্যাথ করব, mv স্কয়ার। ঠিক, কোথাও সমস্যা? হ্যাঁ, এগুলো সবগুলোই সঠিক। এর জন্য সঠিক দেখো fs, f মানে কি ma না? f মানে কি? f মানে হচ্ছে কি ma, ফাদার ইকুয়াল মাদার। আর আছে কে বাবা? এখানে s আছে, তাহলে mas সঠিক। এখন s এর পরিবর্তে আমি h ও লিখতে পারি, এর পরিবর্তে আমি g লিখতে পারি, তাহলে mgh এটাও সঠিক।
এখন এটাকে কনভার্ট করে এমভিএ স্কয়ার, আমি তো এখানেই লিখে দিলাম কিভাবে আসলো আমাদের এমভিএ স্কয়ার। আমরা এটা লিখতে পারি এমভিএ স্কয়ার, এটা আমাদের সঠিক। আরো একটা সঠিক বের করব আমরা, আরো একটি সঠিক বের করব। দেখেন বুঝতেছো এদিক, তুমি তো পড়া নিয়ে খুব ব্যস্ত। আচ্ছা দেখেন আমরা m আর s এর মধ্যে সম্পর্ক বের করি। দেখেন w ma, কারো কাছে কঠিন লাগতেছে জিনিসগুলো শিখতে? এটা কিন্তু এসএসসি লেভেলের পড়া, এটা ইন্টারমিডিয়েট লেভেলের পড়া না। জিনিসগুলো তোমাকে জানতে হবে, শিখতে হবে, এই জন্য আমি শিখাইতেছি। যদি জিনিসগুলো না শেখেন তাহলে এখান থেকে ম্যাথ যদি উল্টাপাল্টা করে দেয় না, কি যাবে? বুঝতে পারছেন? তাহলে দেখো m a s, তাহলে m ইনটু a কে ভেঙে তো লিখবেন কি v ভাগ t ইনটু s, তাহলে m ইনটু, তাহলে v কে ভেঙে কি লেখা যায় বলেন দেখি? v ইনটু 1 ভাগ t ইনটু s, তার মানে কি m ইনটু v এর পরিবর্তে কি লিখবা বলো? v ইজ ইকুয়াল টু s ভাগ t, তাহলে v ইজ ইকুয়াল টু s ভাগ t ইনটু কি হবে বলেন? s হবে। তাহলে m ইনটু s আর s গুণ করলে কি হবে বলেন তো? s স্কয়ার ডিভাইডেড বাই কি না? তার মানে যদি বলে কৃত কাজ, তাহলে m s স্কয়ার কি t আর t গুণ, নাকি এমনটা কি আছে? তাহলে আছে, এখানে একটা t আছে s ভাগ t, তাহলে t আর t গুণ হবে কি t স্কয়ার। বুঝেন নাই? s 1 ভাগ t ইনটু s না, তাহলে s এর এখানে একটা t তো আছে, তার মানে নিচে আমরা কি লিখতে পারি? t এই যে v পরিবর্তে s ভাগ t, এই যে 1 ভাগ t ইনটু s, তাহলে s দিয়ে 1 কে গুণ করলে s ভাগ t। বুঝছেন বিষয়টা? এখন আমরা কি লিখতে পারি যে t আর t গুণ করলে t স্কয়ার, তাহলে t ইনভার্স 2। এখান থেকে পরীক্ষাতে অঙ্ক আসতে পারে না? তাহলে কাজ বের করার জন্য বস্তুর ভর লাগবে, বস্তুর সরণ লাগবে, আর কত সময় ধরে কাজ করে সেটা লাগবে। কি বুঝতে পারছেন? তাহলে যদি বলে নিচের কোনটি সঠিক, এটাও তো আসতে পারে w m s স্কয়ার t ইনভার্স 2, এটা পরীক্ষাতে আসতে পারে কি পারে না বলেন তো? তাহলে এটা দিয়ে কি আমরা কাজ বের করতে পারবো কি পারবো না? পারবো কি? যেমন কোনো একটা বস্তু 3 কেজি ভরের একটা বস্তু, সরণ থাকবে এত সময়, এতটুকু দূরত্ব অতিক্রম করলে কাজ করবে। যেমন দেখো একটা অঙ্ক দিই, এটা মিশে দিলাম, একটা অঙ্ক দেখো, অঙ্কটা ঠিক এরকম। বস্তুটার ভর কয় কেজি বলেন? m এর মান কয় কেজি? 3 কেজি দিয়ে দিলাম, 3 কেজি ভর বিশিষ্ট একটা বস্তু, এটা একটা পথ অতিক্রম করবে, একটা রাস্তা অতিক্রম করবে, পথ। তো পথ অতিক্রম করবে, বিষয়টা দেখেন তো। পথ যখন অতিক্রম করবে, আমি দিলাম t এর মান হচ্ছে 30 সেকেন্ড দিলাম, 30 সেকেন্ডে সে 50 মিটার পথ অতিক্রম করবে। কত মিটার? 30 সেকেন্ডে সে 50 মিটার পথ অতিক্রম করবে। এখন যে কোনো সেটা যন্ত্রই হতে পারে, আমরা যন্ত্র হিসাব করতেছি না, আমরা মানুষ হিসাব করতেছি না। বুঝতে পারছেন? আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা একটু বোঝার চেষ্টা করতেছি। তাহলে কোন একটা যন্ত্র, কোন একটা বস্তু সে 30 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করতে পারবে, কিন্তু ওই বস্তুটার ভর পাই গেছি 3 কেজি। এবার তুমি কি দিয়ে করবেন বলেন দেখি? ত্বরণ কিন্তু নাই, ত্বরণ আছে না। তাহলে তুমি যদি এই সূত্রই বসান, দেখো ভালো করে বোঝেন, w is equal to কি fs না? এই সূত্র বসায় যদি অঙ্ক করতে চান, তাহলে তোমার কি f এর মানটা বের করা লাগবে কিনা বলেন তো? s এর মান না হয় বুঝলাম আছে, s এর মান আছে, কিন্তু f এর মান কি দেওয়া আছে? তাহলে f এর মানটা কি বলেন তো? m a না? কিন্তু এখানে তো আমার ত্বরণ নাই, ত্বরণ আছে, তাহলে ত্বরণটা বের করা লাগবে। ত্বরণ বের করার জন্য কি বের করা লাগবে? v বাই করা লাগবে, তারপরে ত্বরণ বাই করা লাগবে, তারপরে আমরা কি m দিয়ে গুণ করে বল বাই করব। এত কাহিনী না করে সরাসরি কি আমরা সূত্রটা বসায় করতে পারি? কি বুঝতে পারছেন? তার মানে কি আমরা w m s স্কয়ার t ইনভার্স 2 বোঝা গেছে? তাহলে m এর মান কত বলেন তো? 3 কেজি, s এর মান কত? 50 মিটার, তার উপরে স্কয়ার, আর সময় কত? 30, ইনভার্স কত? 2। এরকম অঙ্ক কোথাও দেখছিলেন? কে পড়াইছে তোমার? বোর্ড বই, মানে বই পুস্তকের মধ্যে আমরা এরকম অঙ্ক পাইনি মেরে, কিন্তু এরকম অঙ্ক হতে
পারে। তার মানে দেখেন কত 3 আর 5 এর উপর স্কয়ার করলে কত হয় বলো তো 25 আর হলো কি দুইটা শূন্য গুণন 1 বার কত 3 এর উপর স্কয়ার 9 আর দুইটা শূন্য 3 পজিশন 75 দুইটা শূন্য ডিভাইডেড বাই কি 900 তাহলে এটা যা হবে তত আমাদের জুল। দেখেন বুঝছেন কি বোঝেন নাই 8.33 এত জুল 8.33 এত জুল। মানে কাজ থেকে আমি চেষ্টা করলাম কাজ থেকে কি কি ভাবে কোশ্চেন হতে পারে। সবাই কি কাজ থেকে ম্যাথমেটিক্যাল নাম কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন? বৃত্ত কাজ নির্ণয় করো পাবেন কি কয় এলে তো মনে হয় যে এমসিকিউ মানে ম্যাথমেটিক্যাল নাম এমসিকিউ আছে সেখানে আসতে পারে গড়মতে আসতে পারে। আচ্ছা এবার আমরা একটু থিটার সাহায্যে আমরা নির্ণয় করব থিটার সাহায্যে একটু দেখেন এই কোডিং লাগতেছে না ম্যাথগুলো বুঝতে। আমি আবারও বলতেছি কারো কাছে কি কোডিং লাগতেছে এইভাবে পড়তে লাগলে বলেন তাকে আমি এখানে তারণী সিস্টেম করব। এবার দেখেন থিটা দিয়ে আমরা যদি বিভিন্ন গাইডগুলো ঘাটি বা স্কুল কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখবেন মাঝে মাঝে এই রকম কোশ্চেন দেখতে পাওয়া যায়। কোশ্চেনটা কি রকম এটা একটা বস্তু এর উপর আমি বল প্রয়োগ করলাম এবার মান দিয়ে দিলাম মনে করো যে 100 নিউটন বলের প্রয়োগ বিন্দুর দিক হচ্ছে এটা ঠিক আছে। এটা কিসের দিক এই দিকটা কিসের দিক বলের মানে বল যে দিকে তুমি প্রয়োগ করছো বস্তুটা সেই দিকে সরণ করছে সেই জন্য আমরা বলবো বলের প্রয়োগ বিন্দুর দিক। তার সাথে 30 ডিগ্রি কোণ করে দিলাম 60 ডিগ্রি কোণ করে এস এর মান দিয়ে দিলাম হচ্ছে 50 মিটার। দেখেন তো এই চিত্রটা কিছু বোঝা যায় তার মানে কি আমি বলের প্রয়োগ বিন্দুর দিক কোনটা এটা আমাদের কিসের দিক বলেন তো বলের প্রয়োগ বিন্দুর দিক হ্যাঁ বলের প্রয়োগ বিন্দুর দিক। তাহলে বলের প্রয়োগ বিন্দুর দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে 50 মিটার সরণ ঘটেছে। তাহলে এবার তোমাকে প্রশ্ন করলাম কৃত কাজ কত কৃত কাজ বা w = মানে এই চিত্র দিয়ে তোমাকে আমি প্রশ্ন করলাম কৃত কাজ কত। তাহলে কৃত কাজ কত কেমনে বাই করব বলেন। তাহলে দেখেন এই মানটা কার মান বলেন তো থিটার মান না আর এ পাশে সরণ আছে থিটা আছে। এইবার কি সূত্র বাবা f = w = fs দিয়ে অঙ্ক হবে বলেন w = fs দিয়ে অঙ্ক হবে যদি করে দিয়ে আসে w = fs f এর মান আছে s এর মান আছে অঙ্ক কি হবে 100% না আছে তো মান বসে দিলে তো হয়ে যাবে। কিন্তু এখানে কার মান আছে থিটার মান দেওয়া আছে না তখন তোমাকে সূত্র বসা লাগবে কি বলেন w = fs cos θ বুঝতে পারছেন। তাহলে f এর মান কত 100 s এর মান কত 50 cos θ cos 60 ডিগ্রি আর cos 60 ডিগ্রি মান কত cos 60 ডিগ্রি মান কত বলেন হাফ sin 30 ডিগ্রি মান cos 60 ডিগ্রি মান কি সমান। তার মানে কি 100 গুণন 50 গুণন 1/2 এটা কাটলে কত পাবো 25 25 দিয়ে 100 কে গুণ করলে কত পাবো 2500 জুল। ওকে উঠো।